ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি 5 ধরনের সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। ইংরেজিতে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড যে কোনো গ্রামার শিখতে হলে এই 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। ন্যারেশন বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যদি তোমরা এই 5 ধরনের সেন্টেন্স না জানো, তাহলে কোন বাক্যের ক্ষেত্রে কোন রুল ইউজ করব কিছুই বুঝতে পারবে না। কাজেই বুঝতেই পারছো আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবার দেখো, অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার সেন্টেন্সেস আর অফ 4 টাইপস। গঠন অনুসারে সেন্টেন্স মূলত 4 প্রকার। কি কি? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এই 4 ধরনের সেন্টেন্স নিয়ে এর আগে অনেকবার ডিসকাস করেছি। ভিডিওগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আবার দেখো, অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অ্যান্ড ফাংশন সেন্টেন্সেস আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। অর্থ এবং কাজ অনুসারে সেন্টেন্সকে আবার 5 ভাগে ভাগ করা যায়। কি কি? অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আজকের ক্লাসে মূলত এই 5 ধরনের সেন্টেন্স নিয়ে ডিটেলে ডিসকাস করব। প্রথমে আমরা দেখে নেব সেন্টেন্স কি। আর সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হলো গ্রুপ অফ ওয়ার্ডস অ্যারেঞ্জড ইন দ্য কারেক্ট গ্রামাটিক্যাল অর্ডার, যেগুলোকে কারেক্ট গ্রামাটিক্যাল অর্ডার অনুযায়ী সাজানো হয়। কিসের জন্য? টু এক্সপ্রেস আ কমপ্লিট মিনিং, কমপ্লিট মিনিং প্রকাশের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি একগুচ্ছ শব্দ পরপর বসলেই কোনো সেন্টেন্স তৈরি হয় না। শব্দগুলোকে কারেক্ট গ্রামাটিক্যাল অর্ডার অনুযায়ী সাজিয়ে কমপ্লিট মিনিং প্রকাশ করলেই তবেই তাকে আমরা সেন্টেন্স হিসেবে কনসিডার করতে পারি। যেমন দেখো, এখানে আমরা কতগুলো শব্দ দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে আমরা সেন্টেন্স বলতে পারছি না। শব্দগুলোকে কারেক্ট গ্রামাটিক্যাল অর্ডার অনুযায়ী সাজালে তবেই সেন্টেন্স তৈরি হবে। দেখো, এটা কারেক্ট করতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট হচ্ছে হি, আর তারপরে ভার্ব বসাতে হবে। ভার্ব দেখো গোস, আর গো যেহেতু ইন্ট্রানজিটিভ ভার্ব তাই জন্য প্রেপোজিশন নেবে। তাহলে এখানে প্রেপোজিশন হচ্ছে টু। আচ্ছা, সে যায়, কোথায় যায়? দেখো স্কুলে যায়, তাহলে স্কুল বসবে, প্রেপোজিশনের পরে স্কুল বসবে। আচ্ছা, কখন যায়? প্রতিদিন, এভরিডে। তাহলে দেখো সঠিক অ্যারেঞ্জমেন্ট হবে হি গোস টু স্কুল এভরিডে। দেখো এটা একটা সেন্টেন্স তৈরি হয়েছে। পরেরটা দেখো, প্লেয়িং অ্যাট দ্য পার্ক চিলড্রেন ইন। দেখো এটাও সঠিকভাবে গ্রামাটিক্যাল অর্ডার অনুযায়ী সাজানো হয়নি। সঠিক করতে গেলে আমাদের দিতে হবে সাবজেক্টকে প্রথমে। তাহলে চিলড্রেন হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কি করছে? খেলছে। দেখো আর প্লেয়িং, ভার্ব হচ্ছে আর প্লেয়িং। আচ্ছা, কোথায় খেলছে? পার্কে, ইন দ্য পার্ক। এইভাবে যদি আমরা সাজাই তবে এটা সেন্টেন্স তৈরি হবে। তাহলে দেখো সঠিক অ্যারেঞ্জমেন্ট হবে দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক। এবারে আমরা 5 ধরনের সেন্টেন্স একে একে শিখব। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর ডিক্লারেটিভ সেন্টেন্স, যার বাংলা অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। এই সেন্টেন্সের মাধ্যমে সাধারণত কোনো স্টেটমেন্ট বা বিবৃতি প্রকাশ করা হয়। মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্স এমন সেন্টেন্স যা দিয়ে টেন্স রিলেটেড সমস্ত রুল খুব সহজেই এক্সপ্লেন করা যায়, কারণ বাক্যের মধ্যে বেসিক উপাদান সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো তথ্য, ঘটনা, মতামত বা অবস্থা প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এতে প্রশ্ন, আদেশ, প্রার্থনা বা প্রবল আবেগ প্রকাশ করা হয় না। তার মানে একে আইডেন্টিফাই করার সহজ ট্রিক হচ্ছে এতে কোনো প্রশ্ন, আদেশ, প্রার্থনা, উপদেশ, অনুরোধ বা আবেগ প্রকাশ এসব কিছুই করা হয় না। জাস্ট কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্বন্ধে বিবৃতি প্রকাশ করা হয়। এবার দেখো কোন কোন সিচুয়েশানে আমরা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স ইউজ করি। প্রথম হচ্ছে তথ্য বা সত্য জানাতে। যেমন দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। এগুলো দেখো ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে।
কোনো তথ্য বা সত্যকে স্টেটমেন্ট দিয়ে প্রকাশ করা হচ্ছে। আবার দেখো, ব্যক্তি, বস্তু, ঘটনা বর্ণনা করতে। আমার ভাই খুব পরিশ্রমী, মাই ব্রাদার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। আমার ভাইয়ের সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া হচ্ছে। গতকাল আবহাওয়া খুব সুন্দর ছিল, দ্য ওয়েদার ওয়াজ ভেরি প্লিজেন্ট ইয়েস্টারডে। দেখো, এখানে কোনো ঘটনাকে বর্ণনা করা হচ্ছে বা ওয়েদার সম্পর্কে বিবৃতি দেওয়া হচ্ছে, এগুলো সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। মতামত বা অনুভূতি প্রকাশ করতে। কোনো কিছুর বিষয়ে নিজের মতামত বা অনুভূতি প্রকাশ করতে অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করা হয়। যেমন দেখো, আমার মনে হয় এই বইটি খুব উপকারী, আই থিঙ্ক দিস বুক ইজ ভেরি ইউজফুল। দেখো, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি তোমার সাফল্যে খুব খুশি, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইউর সাকসেস। দেখো, কারো সাফল্যে নিজের অনুভূতি প্রকাশ করছি। ইন্ট্রোডাক্টরি দেয়ার বা প্রিপারেটরি ইট দিয়ে শুরু হওয়া বাক্যগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেমন দেখো, বাগানে একটি বড় গাছ আছে, দেয়ার ইজ আ বিগ ট্রি ইন দ্য গার্ডেন। আজ খুব গরম, ইট ইজ ভেরি হট টুডে। কোনো প্রশ্নের উত্তর দিতেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করি। যেমন দেখো, আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? তার উত্তরে বলছে ইয়েস আই অ্যাম রেডি, হ্যাঁ আমি প্রস্তুত। দেখো, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার দেখো, ইজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে আছে? নো হি ইজ নট অ্যাট হোম, না সে বাড়িতে নেই। দেখো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে সর্বদাই ফুল স্টপ বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দু ধরনের হয়, অ্যাফার্মেটিভ বা ইতিবাচক বা হ্যাঁবাচক, আর নেগেটিভ বা নেতিবাচক বা নাবাচক। যেমন কতগুলো অ্যাফার্মেটিভ বাক্য দেখো, সে প্রতিদিন পড়ে, হি স্টাডিজ এভরিডে। আমার একটি নতুন বই আছে, আই হ্যাভ আ নিউ বুক। আমি ইংরেজি শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। আবার কিছু নেগেটিভ বা নট যুক্ত বাক্য দেখো, সে আজ স্কুলে যায়নি, হি ডিড নট গো টু স্কুল টুডে। তারা এখনো আসেনি, দে হ্যাভ নট অ্যারাইভড ইয়েট। সে আমাকে চেনে না, সি ডাজ নট নো মি। দু নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। বাক্যের শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে যেমন ফুল স্টপ বসানো কম্পালসারি, তেমনি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কোয়েশ্চেন মার্ক বসানো কম্পালসারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স জেনারেলি দুই রকমভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ কোয়েশ্চেনের মাধ্যমে। প্রথমে আমরা দেখব ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স। যেমন দেখো, আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংরেজি শিখছো? তার উত্তর দেওয়া হচ্ছে দেখো, ইয়েস আই অ্যাম লার্নিং ইংলিশ। দেখো, প্রশ্নটা ইয়েস এর মাধ্যমে করা হচ্ছে। দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স। পরেরটা দেখো, হ্যাজ হি গন টু স্কুল টুডে, সে কি আজ স্কুলে গেছে? তার উত্তর দেওয়া হচ্ছে নো হি হ্যাজ নট গন টু স্কুল টুডে, না সে আজ স্কুলে যায়নি। তাহলে দেখতে পাচ্ছ উত্তরটা না এর মাধ্যমে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। আবার দেখো, শুড ইউ গো দেয়ার, তোমার কি সেখানে যাওয়া উচিত? দেখো, তার উত্তর আসছে ইয়েস আই শুড। দেখো, পুরোটা লেখার দরকার নেই, জাস্ট এইটুকুনি লিখলেই হবে। এখানে লক্ষ্য করো, সাবজেক্টের আগে মোডাল অক্সিলারি ভার্ব গেছে। তাহলে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইয়েস নো টাইপ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্তর্গত ডাব্লিউএইচ কোয়েশ্চেন দেখো, যেগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে লেখা হয়, যেগুলোর উত্তর কখনো ইয়েস নো এর মাধ্যমে দেওয়া হয় না। যেমন দেখো, হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? আই লিভ ইন কলকাতা। দেখো, এটা ইয়েস নো এর মাধ্যমে কিন্তু করা হচ্ছে না, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। পরেরটা দেখো, হোয়াই ওয়ার ইউ লেট, কেন তুমি দেরি করেছিলে? আই ওয়াজ লেট বিকজ অফ আ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে আমি দেরি করেছিলাম। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আজ্ঞাসূচক বা অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ
প্রস্তাব বা পরামর্শ দেওয়া হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এতে কোনো সাবজেক্ট দেখা যায় না, যদিও এর অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে ইউ, যেটা আন্ডারস্টুড থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কোন কোন সিচুয়েশনে ইউজ করি? আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ, প্রস্তাব বা পরামর্শ বোঝাতে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। প্রথমে দেখো আদেশ, অর্ডার অথবা কম্যান্ড। অর্ডার আর কম্যান্ডের মধ্যে পার্থক্য কি? অর্ডার বলতে সাধারণ অর্ডার বোঝায়, আর কম্যান্ড বলতে দেখো স্ট্রং ইনস্ট্রাকশন বোঝায়। এবার এক্সাম্পল দেখো, দরজাটি বন্ধ করো, দেখো অর্ডার দিচ্ছে, ক্লোজ দ্য ডোর। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো এখানে ইউটা সাইলেন্ট রয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্রথমে ভার্ব রয়েছে আর তার অবজেক্ট হচ্ছে দ্য ডোর। পরেরটা দেখো, এখনই তোমার বাড়ির কাজ শেষ করো, ফিনিশ ইওর হোমওয়ার্ক নাও। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে ইওর হোমওয়ার্ক আর নাও হচ্ছে অ্যাডভার্ব। এখানে একটা বিষয় বলে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্স এমন এক সেন্টেন্স যা একটা শব্দ হতে পারে। যেমন দেখো গো, যাও, এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। 2 নম্বর হচ্ছে অনুরোধ বা রিকোয়েস্ট। দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন, প্লিজ ওয়েট ফর আ মোমেন্ট। তুমি কি আমাকে একটু সাহায্য করবে, উড ইউ হেল্প মি আ লিটিল। এখানে এই উড ইউ পরে প্লিজও দেওয়া যেত। এই বাক্যটা লক্ষ্য করো, দেখো বাক্যটার শেষে কোয়েশ্চেন মার্ক আছে, দেখে কি মনে হচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যটা আসলে গঠনগতভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিকই, কিন্তু ফাংশনালি এটা ইম্পারেটিভ সেন্টেন্স। পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে। 3 নম্বর হচ্ছে উপদেশ বা নিষেধ, অ্যাডভাইস অর প্রহিবিশন। উপদেশ বা নিষেধ করতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করি। যেমন দেখো, প্রতিদিন নিয়মিত পড়াশোনা করো, দেখো অ্যাডভাইস দেওয়া হচ্ছে। স্টাডি রেগুলারলি এভরিডে। রাস্তায় দৌড়াবে না, দেখো এটা নিষেধ করা হচ্ছে। ডু নট রান অন দ্য রোড। 4 নম্বর হচ্ছে প্রস্তাব বা পরামর্শ, প্রপোজাল, অফার অথবা সাজেশন। কাউকে কোনো প্রস্তাব বা পরামর্শ দিতেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। যেমন দেখো, চলো আমরা একসাথে কাজ করি, লেটস ওয়ার্ক টুগেদার। চলো আজ একটি নতুন বই পড়ি, লেটস রিড আ নিউ বুক টুডে। দেখো কাউকে কোনো প্রস্তাব দিচ্ছে বা অফার করছে। আমাকে কাজটা করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। মনে রাখবে, প্রপোজাল, অফার অথবা সাজেশন জাতীয় বাক্য জেনারেলি লেট দিয়ে শুরু হয়। 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ সূচক বাক্য। যে বাক্য দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, ইচ্ছা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে অপটেটিভ সেন্টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ বা কোনো তীব্র ইচ্ছা প্রকাশ করতে আমরা অপটেটিভ সেন্টেন্স ইউজ করি। প্রথমে দেখো প্রার্থনা, ঈশ্বর তোমাকে সুস্থ রাখুন, মে গড কিপ ইউ হেলদি। ঈশ্বর আমাদের সবার মঙ্গল করুক, মে গড ব্লেস আস অল। মনে রাখবে, অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয়, তবে এর ব্যতিক্রমও আছে। আর লক্ষ্য করো এই মেটা কোথায় বসে, দেখো সাবজেক্টের আগে বসে। 2 নম্বর দেখো ব্লেসিং বা আশীর্বাদ বোঝাতে। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ আ লং লাইফ। তোমার সব স্বপ্ন পূরণ হোক, মে অল ইউর ড্রিমস কাম ট্রু। 3 নম্বর হচ্ছে কার্স বা অভিশাপ। কাউকে কোনো অভিশাপ দিতেও আমরা অপটেটিভ সেন্টেন্স ইউজ করি। যেমন দেখো, তোমার অহংকারের পতন হোক, মে ইওর প্রাইড বি ইওর ডাউনফল। তুমি তোমার ভুলের ফল ভোগ করো, মে ইউ সাফার দ্য কনসিকোয়েন্সেস অফ ইওর মিস্টেক। স্ট্রং ডিজায়ার বা উইশ প্রকাশ করতে আমরা অপটেটিভ সেন্টেন্স ইউজ করি। এক্ষেত্রে হ্যাড বা ওয়ার ব্যবহার করা হয়। এগুলো মূলত সাবজাংটিভ মুডযুক্ত বাক্য। এক্সাম্পল দেখো,
আমার যদি একটি গাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড আ কার। আমি যদি একজন ডাক্তার হতাম, আই উইশ আই ওয়ার আ ডক্টর। 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ বা বিস্ময় সূচক বাক্য। যে বাক্য দ্বারা বিস্ময়, আনন্দ, দুঃখ, রাগ, হতাশা, ভয় ইত্যাদি অনুভূতি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। হঠাৎ কোনো আবেগ বা অনুভূতি প্রকাশ করা হয়। এই বাক্যগুলোর জন্য সাধারণত কোন কোন শব্দ ব্যবহার করা হয়? ব্রাভো, হুররা, ওয়াও, আহ, অ্যালাস, হোয়াট, হাউ এই শব্দগুলো ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, কি সুন্দর ফুল, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। আবার দেখো এই বাক্যটাকেই আমরা এভাবে বলতে পারি, ফুলটি কত সুন্দর, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এখানে দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, এখানে হাউ দিয়ে শুরু হয়েছে। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, দেখো এই হোয়াট হচ্ছে এক্সক্লেমেটরি ডিটারমিনার, আর তারপরে দেখো আ বিউটিফুল ফ্লাওয়ার, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এই বাক্যের সাবজেক্ট আর ভার্ব কোথায় গেল? দেখো এই বাক্যের অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে ইট আর ভার্ব হচ্ছে ইজ। এই অনেক সময় আমরা এই সাবজেক্ট ভার্বকে লিখি না। আবার এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, এখানে দেখো এই হাউ হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডভার্ব, তারপরে দেখো বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য ফ্লাওয়ার হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে ভার্ব। তাহলে এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি? যখন আমরা হোয়াট ব্যবহার করছি তখন দেখো এই ফ্লাওয়ারের ওপর জোর দেওয়া হচ্ছে, আর যখন আমরা এই হাউ ব্যবহার করছি তখন এর নিকটবর্তী যে অ্যাডজেক্টিভ রয়েছে বিউটিফুল অর্থাৎ কোয়ালিটির ওপর জোর দেওয়া হচ্ছে। যখন হাউ ব্যবহার করছি তখন এই নিকটবর্তী এই অ্যাডজেক্টিভটার ওপর জোর দেওয়া হয়েছে। তারপর দেখো, সে কত সুন্দর গান গায়, হাউ বিউটিফুলি সি সিংস। এখানে লক্ষ্য করো হাউ এর পরে অ্যাডভার্ব এসছে। এর আগের সেন্টেন্সে দেখেছিলাম হাউ এর পরে অ্যাডজেক্টিভ ছিল, এখানে হাউ এর পরে দেখো অ্যাডভার্ব এসছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সগুলোকে এক্সক্লামেশন মার্ক দিয়ে প্রকাশ করা হয়। যেমন দেখো, আহা কি দারুণ গান, ওয়াও হাউ ওয়ান্ডারফুল দ্য সং ইজ। এখানে লক্ষ্য করো বিস্ময়সূচক শব্দ বোঝাতে দেখো বিস্ময়সূচক শব্দের পরও এক্সক্লামেশন মার্ক দেওয়া হয়েছে। আবার দেখো এই সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষেও দেখো এক্সক্লেমেশন মার্ক দেওয়া হয়েছে। আবার দেখো, কি ভয়ঙ্কর ঘটনা, হোয়াট আ টেরিবল ইনসিডেন্ট। দেখো এই বাক্যটা কিন্তু কমপ্লিট নয়, এই বাক্যটা অ্যাকচুয়ালি হবে হোয়াট আ টেরিবল ইনসিডেন্ট ইট ইজ, কিন্তু আমরা নর্মালি সাবজেক্ট আর ভার্বকে লিখি না। আবার দেখো, বাহ তুমি জিতে গেছো, হুররা ইউ হ্যাভ ওয়ান। দেখো এখানে হুররার পরেও দেখো এখানে এক্সক্লেমেশন মার্ক দেওয়া হয়েছে। আবার দেখো এই বাক্যটা শেষেও দেখো এক্সক্লেমেশন মার্ক দেওয়া হয়েছে। পরেরটা দেখো, কি মিষ্টি বাচ্চা, হোয়াট আ কিউট বেবি। তারপর দেখো, কি গরম আজ, হাউ হট ইট ইজ টুডে। কি সুন্দর গান, হোয়াট আ বিউটিফুল সং। তারপর দেখো, হায় আমি সুযোগটি হারিয়েছি, অ্যালাস আই হ্যাভ মিস দ্য অপরচুনিটি। এখানে লক্ষ্য করো, এখানে দেখো আবেগসূচক শব্দ বোঝাতে এখানে দেখো অ্যালাসের শেষে এক্সক্লামেশন মার্ক দেওয়া হয়েছে, কিন্তু দেখো তারপরে যে সেন্টেন্সটা ইউজ হয়েছে তারপরে দেখো ফুল স্টপ ইউজ হয়েছে। এটা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইউজ হয়েছে, তার জন্য শেষে ফুল স্টপ বসেছে। এটাকে যদি কোনো আবেগসূচক সেন্সে ব্যবহার করা হতো তাহলে এখানে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হতো। সবশেষে আমরা দেখব শর্টকাট ট্রিক্স, যা দিয়ে সেন্টেন্স দেখেই আমরা বলে দিতে পারবো কোনটা কি ধরনের সেন্টেন্স। যেমন দেখো, অ্যাসার্টিভ তথ্য বা বক্তব্য প্রকাশ করে, ইন্টারোগেটিভ প্রশ্ন করে, ইম্পারেটিভ আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ প্রকাশ করে, অপটেটিভ ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করে, এক্সক্লেমেটরি প্রবল আবেগ বা বিস্ময় প্রকাশ করে। আশা করি এরপরে এই বাক্যগুলোকে আইডেন্টিফাই করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।